যাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি, ভালো মন্দ মিশিয়েই মানুষ। কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষেরই, ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা ছিলেন তাদের একটা বিরাট অংশ রুহুল আমিন গাজীকে সম্মান করতেন, এটা ঠিক। আবার আমরা যারা লড়াই করতাম তাদের তো তিনি নেতাই ছিলেন। তো এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোন সুযোগ এখন আছে। আর এটা হলো যে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন আমি এখানে হলফ করে বলতে পারি যে ট্রেড ইউনিয়ন বোঝার যে দক্ষতা ক্ষমতা রুহুল আমিন গাজীর মতো আমার জীবদ্দশায় আমি আর কাউকে দেখি না। জানতেন ইউনিয়ন কাকে বলে, ট্রেড ইউনিয়ন কাকে বলে। এবং রুহুল আমিন গাজী সাহেবের নেতৃত্বে যতদিনই আমরা ছিলাম আমাদের ইউনিয়নের কোনো অসাংবাদিক কখনো সদস্য হতে পারেনি, নেভার। তিনি এই ব্যাপারে কঠোর থাকতেন, বলে অসাংবাদিকদেরকে প্রশ্রয় দিলে, ভুয়া সাংবাদিকদের প্রশ্রয় দিলে ইউনিয়নের ইজ্জত নষ্ট হবে, এটা তিনি হতে দিতে চাইতেন না। বঙ্গভবনে যাচ্ছি আমরা, তখন পার্বত্য শান্তি চুক্তি করতেছে সন্তুল আরমান, এই ঘাতক সন্তুল আরমার সঙ্গে যখন শেখ হাসিনার সরকার শান্তি চুক্তি করতে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা নাগরিক, বিশিষ্ট নাগরিকদের মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাচ্ছি। সেই মিছিলে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন, সেই মিছিলে বিচারপতি আব্দুর রউফ ছিলেন, সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান মিয়া ছিলেন, এওয়াজউদ্দিন সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন, রিয়াজ ভাই, গিয়াস ভাই তো ছিলেনই, আমরা সবাই ছিলাম। ডিআইটির সামনে, অর্থাৎ যেটা এখন রাজুক ভবন, এইখানে আমাদেরকে থামালেন। এই থামানোর পরে আমাদেরকে যেতেও দিবে না, আসতেও দিবে না, মানে আমাদের কোনো কথাও বলতে দিবে না। এই সময় আমাদের তো এত সব মুরব্বী মানুষ, পুলিশ বাধা দিচ্ছে, পুলিশের একজন অফিসার আসলেন, সম্ভবত ডিসি এই জাতীয় অফিসার হবে আর কি, ডিউটি কমিশনার। তো তিনি এসে বলতেছেন যে আপনারা মুরব্বী মানুষ, আমরা কিন্তু মানে কোনো খারাপ আচরণ করতে চাই না, তবে যদি জোরাজোরি করেন বা এদিকে আসার চেষ্টা করেন আমরা কিন্তু হাত তুলতে বাধ্য হবো, অর্থাৎ লাঠিচার্জের হুমকি দেখাচ্ছে। এই শব্দটাকে ধরে রুহুল আমিন গাজী সাহেব পেছন থেকে সামনে এসে এমন সাটানি দিলেন ওই পুলিশ অফিসারকে, এমন ভাবে আক্রমণ করলেন যে শেষ পর্যন্ত পুলিশ অফিসার হাত জোর করে সারেন্ডার করে মাপ চেয়েছে। শেখ হাসিনার পুলিশ এর চাইতে জঘন্য জিনিস তো পৃথিবীতে ছিল না। সেই জঘন্য পুলিশ মাপ চাচ্ছে, এর নাম হলো লিডারশিপ। এবং সুরসুর করে রাস্তা তুলে দিল। 5 জন 6 জনকে আমরা ভেতরে পাঠালাম, আমাদের যারা মুরব্বী ছিলেন। এই দৃশ্য আমি জীবনে ভুলব না, যে দৃঢ়তা এবং যুক্তির শানিত যুক্তি, একদিকে হলো দৃঢ়তা, আরেকদিকে হলো যুক্তির মানে একেবারে ধারালো যুক্তি। এই দুটার একটা সমন্বয় হয়েছিল রুহুল আমিন গাজীর মধ্যে। মানুষ হিসেবে তার মধ্যে অনেক মানবিক গুণাবলী ছিল। তিনি মানুষের দুর্দিনে ঝাঁপিয়ে পড়তেন, মানুষের দুঃখকে শেয়ার করতে জানতেন। আমার ব্যক্তিগত জীবনে আমি বলতে পারি, আমি কিন্তু ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট হতে চাইনি। আমাকে যখন সিলেক্ট করা হয়, এখানে সৈয়দ আব্দুল আহমদ আছেন, তিনি জানতেন যে আমি এর রেসেই ছিলাম না। আমি বললাম আমি এই সময়ের মধ্যে যাবো না, কারণ আমরা হয় না, এক ধরনের একটা নেচার থাকে, কেউ হয়তো এগুলো একটু মজা পায়, আমি এগুলো একটু মজা পাই না। কারণ আমি 2 বছর থেকে যে দেখলাম যে যদি আপনার দলটি বা আপনি যে মতাদর্শের মানুষের মতাদর্শের লোকরা যদি পাওয়ারে না থাকে, সাংবাদিকদের জন্য খুব একটা কিছু করার সুযোগ থাকে না। আমি রাজি হলাম না। কিন্তু রুহুল আমিন গাজী সাহেব এবং শওকত মাহমুদ, তখন শওকত মাহমুদ ছিলেন রুহুল আমিন গাজী সাহেব ছায়া সঙ্গী। শওকত মাহমুদকে একদম একেবারে প্রেস ক্লাবের পরে তো তিনি মানে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, সেই বিচ্ছিন্ন রাস্তার থেকে তারা উঠাই নিয়ে এসে তিনি ডিউজে বিয়ে ভিউজের লিডার বানায়, ডাইরেক্ট বিয়ে ভিউজের, এটা কিন্তু তিনি করছিলেন। এবং শেষ মুহূর্ত পর্যন্ত শওকত মাহমুদের সাথে তার মতভিন্নতা হয়ে গেল নানান কারণে, তখনও কিন্তু শওকত মাহমুদ সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কথা বলেননি। এটা হলো তার মহত্ব। যাই হোক, আমাকে বললে যে আপনাকে ইলেকশনে দাঁড়াতেই হবে। আমি বললাম আমি তো দাঁড়াবো না, আমাকে কেউ ভোট দেবে না। বলে আপনি হাইয়েস্ট ভোট পাবেন, আপনি বুঝতেছেন না। জোর করে রুহুল আমিন গাজী ইলেকশনে দাঁড় করালেন। ইলেকশনে দাঁড় করানোর পরে আমি বুঝলাম যে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি, গরম চুলের উপরে। একদম
কারণ সকালবেলা ভোরবেলা আমার ঘুম থেকে ডেকে তোলে রুহুল আমিন গাজী ভাই, 10টার সময় আবার ফোন, 1টার সময় আবার ফোন, বিকালে আবার ফোন, রাত 12টার সময় আবার ফোন, কতদূর করলাম, আজকে কি কি করলাম, কি কি প্ল্যানিং, কোন দিকে যাব, কোন পত্রিকা অফিসে যাব। আমি বলছি মহাজালা তো দেখি এটা একটা, মানে রুহুল আমিন গাজী ভাইয়ের দ্বারা অত্যাচারিত হয়ে আমি শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়লাম আর কি, নলে তার টেলিফোনের যারা সামলাতে পারতেছিলাম না। মানে একটা লিডার কি পরিমাণ তার কাজে সিনসিয়ার, যে সিনসিয়ারিটি কিরকম, যে তারা তিনি দাঁড় করিয়েছেন। এখন তার লোক যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, সে তো ক্যাম্পেইন না করে বাসায় বসে থাকে, সে জিতবে কি করে, এইটাও তার মাথার মধ্যে আছে। এরকম নেতা আমার মনে হয় না আমাদের সাংবাদিক ইউনিয়নে আর আসবে। আমি আশা করি, আমি হতাশবাদী লোক নই, আমি প্রত্যাশা করি যে নিশ্চয়ই আমাদের মধ্যে থেকে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আজকে আমাদের সামনে ডিউজের ইলেকশন, আমাদের সামনে বিএফএর ইলেকশন, আমাদের সামনে জাতীয় প্রেস ক্লাবের ইলেকশন। এইরকম মুহূর্তে আমাদের ফোরামের যে ছিন্ন ভিন্ন দশা, এটা আমাকে খুবই হতাশ করে। আমি মনে করি যে আজকে রুহুল আমিন গাজীর এই মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আমাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে। এটা তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি তার প্রদর্শিত পথ ধরে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা আমাদের প্রতিপক্ষের মোকাবেলা করতে পারবো খুব সাফল্যের সঙ্গে। এইটার ব্যাপারে আমাদের ফোরাম নেতৃবৃন্দের মধ্যে ভাবার সময় এসেছে। দেরি হয়ে গেছে অনেক, আর দেরি করার উপায় নেই। আর একজনের কথা না বললেই হয় না, তিনি হলেন ভাবি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে কোনো কালে একা হয়নি কেউ জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রুহুল আমিন গাজী ভাইয়ের জীবনে ভাবি ছিলেন তার সেই বিজয় লক্ষ্মী নারী। কারণ নিজের সংসারটাকে আগলে রেখে মানুষটাকে ছেড়ে দিয়েছে। এবং সংসার নিয়ে আমার মনে হয় না রুহুল আমিন গাজী ভাই খুব একটা কোনো চিন্তা ভাবনা ছিল, কারণ সারাক্ষণ তো তরবারি নিয়ে ঘুরে বেড়াতেছে। তো সারাক্ষণ যে লোক মাঠে কাজ করে, তার সংসার আগলানোর জন্য এমন একটা লোক দরকার যে তাকে ওইখান থেকে সব রকম চিন্তার থেকে মুক্ত রাখবে। এবং ভাবির প্রেরণা, ভাবির ভালোবাসা রুহুল আমিন ভাইয়ের জীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করেছে। তো আজকে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমি প্রত্যাশা করি আমাদের সাংবাদিকদের ভেতরে, আমাদের সাংবাদিক সমাজের ভেতরে যে গলিত পুরুষগুলো ঢুকে গেছিল, আজকের এই বরাকুল সেনাপতির মৃত্যুবার্ষিকী সামনে রেখে আমরা প্রত্যাশা করি যে আমাদের সাংবাদিক সমাজের জীবনে যেন এরকম অভিশপ্ত সময় আর না আসে। আমরা যেন আমাদের আদর্শ থেকে, আমাদের লক্ষ্য থেকে, আমাদের সাংবাদিকতা আসলে একটা সেবা কার্যক্রম আমার বিবেচনায়, এই সেবা কার্যক্রম থেকে যেন আমরা আর কখনো বিচ্যুত না হই। কোনো প্রত্যাশার কাছে, কোনো হুমকির কাছে, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ইত্যাদি ইত্যাদি যা আছে, এদের কোনো প্রকৃতির কাছে যেন আমরা কখনো আত্মসমর্পণ না করি। জুলাই গণবিপ্লবে, জুলাই গণজাগরণে আমাদের যে পথ দেখিয়ে গেছেন, আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। তাহলে জুলাইয়ের যে ছেলে মেয়েরা শহীদ হলো, তাদের প্রতি বড় বেশি অশ্রদ্ধা দেখানো হবে। আমরা যেন এমন কোনো কাজ না করি আমাদের সন্তানদের রক্তের সাথে, যেটা বেইমানি হিসেবে তুলনা করা যাবে। আমাদেরকে সকল রকম খারাপ কর্ম থেকে যেন আল্লাহ